কলেজের প্রথম দিন মানেই এক বুক উত্তেজনা আর একরাশ অজানা ভয়। নীল সাদা ইউনিফর্মে নিজেকে আয়নায় শেষবারের মতো দেখে নিয়ে বেরিয়ে পড়লাম। ঢাকার নামকরা এই কলেজটিতে চান্স পাওয়া আমার জন্য অনেক বড় একটা স্বপ্ন ছিল। তবে সেই স্বপ্ন যে প্রথম দিনেই অন্য কোনো দিকে মোড় নেবে তা কি আর জানতাম। মনে মনে বললাম, উফ, দেরি হয়ে গেল মনে হয়। কলেজের প্রথম দিনেই কিনা লেট। নীলু ম্যামের ক্লাস তো আবার একদম শার্প টাইমে শুরু হয় শুনেছি। আমি প্রায় দৌড়াতে দৌড়াতে করিডোর দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই তিনতলা সিঁড়ির মোড়ে কারো সাথে সজোরে ধাক্কা খেলাম। হাতে থাকা ফাইল আর ব্যাগটা ছিটকে পড়ল নিচে। ও, দেখে চলতে পারেন না? পুরো ফাইলটা অগোছালো করে দিলেন। আমি মাথা তুলে তাকালাম। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে আমার কথা যেন গলায় আটকে গেল। পরনে কলেজের ইউনিফর্ম নেই, একটা স্লিভলেস হালকা নীল কামিজ, খোলা চুল আর রাগী চোখের চাহনি। সব মিলে যেন এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। আই এম সরি ম্যাম, আসলে আমি ক্লাসের জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তাড়াহুড়ো করলেই কি মানুষের ওপর চড়াও হতে হবে? অদ্ভুত তো। মেয়েটি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে হেঁটে চলে গেল। আমি শুধু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। তার সুগন্ধিটা তখনও বাতাসে ভাসছিল। মনে মনে বললাম, মেয়েটা কে? এই কলেজের স্টুডেন্ট বলে তো মনে হলো না। ড্রেস পরেনি কেন? দ্রুত ক্লাসে ঢুকলাম। নীলু ম্যাম তখন কিবোর্ডে কি যেন লিখছেন। আমি নিচু স্বরে অনুমতি নিয়ে পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। নীলু ম্যাম এই কলেজের সবথেকে কড়া শিক্ষক হিসেবে পরিচিত। সবাই তাকে জমের মতো ভয় পায়। শোনো সবাই, আজ তোমাদের প্রথম দিন। আমি চাই না কেউ পড়াশোনায় অবহেলা করো। আর একটা কথা, আজ আমার মেয়ে তোমাদের এই ক্লাসে জয়েন করার কথা ছিল, ও একটু দেরি করে ফেলেছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি তাকিয়ে দেখি সেই একটু আগের মেয়েটি দাঁড়িয়ে আছে। তবে এখন তার মুখে সেই রাগ নেই, বরং এক চিলতে মিষ্টি হাসি। মে আই কাম ইন মাম্মি? থুই ম্যাম। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। ম্যামের মেয়ে? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। যার সাথে একটু আগে করিডোরে ঝগড়া করে এলাম, সে কিনা নীলু ম্যামের মেয়ে। এসো সামিয়া, ভেতরে এসো। দেরি হলো কেন তোমার? জাস্ট একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল পথে। একজন আনাড়ি ছেলের সাথে ধাক্কা লেগে সব লেট হয়ে গেল। সামিয়া কথাটি বলে ক্লাসের সবার দিকে একবার চোখ বোলালো। তার চোখ যখন আমার ওপরে সে স্থির হলো, সে এক অদ্ভুত বাঁকা হাসি দিল। আমি সাথে সাথে মাথা নিচু করে ফেললাম। আমার কপালে যে খারাপই আছে সেটা বুঝতে আর বাকি রইল না। মনে মনে বললাম, সর্বনাশ, বাঘের ঘরে ঘোগের বাসা। ম্যামের মেয়ে যদি শত্রু হয় তবে এই 2 বছর আমার জীবন তো তেজপাতা হয়ে যাবে। ক্লাসের বাকিটা সময় আমি আর বোর্ডের দিকে তাকাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল সামিয়া আমার দিকে তাকিয়ে আছে। নীলু ম্যাম ক্লাস শেষ করে বের হতেই আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। ব্যাগে খাতা ঢোকাচ্ছিলাম, ঠিক তখনই একটা ছায়া আমার বেঞ্চের উপর পড়ল। তাকিয়ে দেখি সামিয়া দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পানির বোতল আর মুখে সেই রহস্যময় হাসি। তো মিস্টার আনাড়ি ড্রাইভার, নাম কি আপনার? জি, মানে আমি আরিয়ান। আর আসলে তখন আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, দেরি হয়ে যাচ্ছিল তো তাই। বাহ, আরিয়ার নামটা তো বেশ, কিন্তু কাজের ধরনটা তো একদম আনাড়িদের মতো। আমার ড্রেসে কাদা লেগেছে আপনার ধাক্কায়, সেটা খেয়াল করেছেন? আমি নিচের দিকে তাকালাম। সামিয়ার নীল কামিজের নিচে সামান্য একটু কাদা লেগেছে। হয়তো ধাক্কা খেয়ে ও যখন দেওয়ালে বা মেঝেতে ফাইল তুলতে গিয়েছিল তখন লেগেছে। সরি সামিয়া, আমি বুঝতে পারিনি। আমি কি এটা পরিষ্কার করতে সাহায্য করতে পারি? হেল্প? আপনি আমার ড্রেস পরিষ্কার করে দেবেন? এই কথা যদি মাম্মি শোনে তবে আপনার এই কলেজের প্রথম দিনই শেষ দিন হয়ে যাবে। নীলু ম্যামের মেয়েকে আপনি টাচ করার কথা ভাবছেন? সাহস তো কম না। ওর হাসির ধরনে আমি ঘামতে শুরু করলাম। ক্লাসের অন্য ছেলেরা আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে। সবাই ভাবছে
আমি হয়তো বড় কোনো বিপদে পড়েছি। শোনেন আরিয়ান সাহেব, আমি ম্যামের মেয়ে হতে পারি, কিন্তু ম্যামের মতো অত সিরিয়াস না। তবে আমাকে যারা রাগিয়ে দেয় তাদের আমি সহজে ছাড়ি না। আপনি আমার ড্রেস নষ্ট করেছেন, তার বদলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? কথাটা আমি বেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। এই যে আমার হাতের লিস্টটা দেখছেন, এটা প্র্যাকটিক্যাল খাতার কিছু সরঞ্জাম। এগুলো কলেজের পেছনের সব থেকে কিনে এনে দেবেন। রোদে পড়তে আমার একদম ভালো লাগে না। কিন্তু সামিয়া, এরপর তো আমাদের ইংরেজি ক্লাস। এখন বাইরে গেলে ম্যাম যদি ঢোকে? ওটা আমি সামলে নেব, আপনি শুধু আমার কাজটা করে দিন। আর যদি না করেন, মাম্মিকে গিয়ে বলবো করিডোরে আপনি আমাকে ইফটিজিং করার চেষ্টা করেছেন। তখন কি হবে ভেবে দেখুন। আমার তো আকাশ ভেঙে পড়ার দশা। মেয়েটা দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। আমি চুপচাপ ওর হাত থেকে লিস্টটা নিলাম। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ম্যামকে কিছু বলো না। আমি ক্লাসের পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। রোদের মধ্যে দৌড়ে গিয়ে ওর কাজগুলো করে নিয়ে আসলাম। যখন ফিরলাম তখন আমি পুরো ঘেমে একাকার। ক্লাসে তখন ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে কাঁপছি। ইংরেজি ম্যাম বললেন, এই যে আপনি, দেরি কেন? বাইরে কি করছিলেন? আমি কথা বলার আগেই সামিয়া উঠে দাঁড়ালো। ওর চোখে মুখে তখন এক অদ্ভুত সারল্য। ম্যাম, আসলে ওর দোষ নেই। আমি ওকে লাইব্রেরিতে পাঠিয়েছিলাম আমার কিছু দরকারি বই আনতে। ও জানে না যে ক্লাস শুরু হয়ে গেছে। প্লিজ ওকে আসতে দিন। ও আচ্ছা, সামিয়া যখন বলেছে তখন ভেতরে এসো, সাবধানে বসো। আমি স্তম্ভিত হয়ে সামিয়ার দিকে তাকালাম। ও আমাকে বাঁচালো নাকি আরও বড় কোনো ফাঁদে ফেললো? আমি নিজের সিটে গিয়ে বসার সময় ওর পাশ দিয়ে গেলাম। সামিয়া নিচু স্বরে শুধু একটা কথাই বলল, থ্যাঙ্কস আরিয়ান, তবে মনে রাখবেন আমি কিন্তু ঋণ রাখি না। এই হেল্পের বদলে কাল আপনাকে আমার সাথে ক্যান্টিনে লাঞ্চ করতে হবে। ইটস এ ডেট। ডেট? আমি কি ঠিক শুনলাম? ম্যামের মেয়ে আমাকে ডেটে ডাকছে, নাকি এটা নতুন কোনো শাস্তির শুরু? আমার হার্টবিট তখন কলেজের বেলকেও হার মানিয়ে দিয়েছিল। সারা রাত আমার চোখে ঘুম নেই। সামিয়া যখন ইটস এ ডেট বলল, তখন ওর চোখের ওই দুষ্টুমি ভরা চাহনিটা বারবার মনে পড়ছিল। আমি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর ও হলো এই কলেজের সবথেকে প্রভাবশালী শিক্ষিকার একমাত্র আদুরে মেয়ে। আমাদের দুজনের এই সমীকরণটা কেমন যেন গোলমেলে ঠেকেছে। পরদিন একটু আগেই কলেজে পৌঁছে গেলাম। সাদা শার্ট আর নীল প্যান্টের ইস্ত্রিটা একটু বেশি যত্ন করে করেছি আজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে মনে হাসলাম। কেন জানি আজ মনে হচ্ছে দিনটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। ক্যান্টিনের এক কোণের টেবিলটায় গিয়ে বসলাম। চারিদিকে ছাত্রছাত্রীদের কোলাহল, কিন্তু আমার নজর দরজার দিকে। ঠিক দুপুর 1:15। সামিয়া আসবে তো, নাকি ওটা স্রেফ মজা ছিল? ঠিক তখনই ওকে দেখলাম। হালকা হলুদ রঙের একটা কামিজ পরেছে ও, কপালে ছোট্ট একটা কালো টিপ, চুলগুলো আজ পনিটেইল করা। ও যখন হেঁটে আসছিল ক্যান্টিনের অর্ধেক ছেলের নজর ওর দিকে আটকে গেল। কিন্তু সামিয়া সরাসরি আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো। বাপরে, আরিয়ান সাহেব তো দেখি সময়ের আগেই উপস্থিত। তা খুব কি ভয় পাচ্ছিলেন যে আমি আসবো না? না মানে, আমি তো জাস্ট চলে এলাম, আর তুমি আসবে বলেছিলে, তাই ভাবলাম লেট করাটা ঠিক হবে না। গুড, পাংচুয়ালিটি আমার খুব পছন্দ। তো কি অর্ডার করেছেন আমাদের জন্য? আমি তো আসলে কিছু অর্ডার করিনি এখনও। তুমি যা পছন্দ করো সেটাই হবে। এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, আর সাথে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিন। আজ কিন্তু সব ট্রিট আমার পক্ষ থেকে। না না, সেটা কেমন দেখায়? আমি দেব। চুপচাপ অর্ডার দিন তো। আমি বলেছি আমি দেব মানে আমিই দেব। ম্যামের মেয়ের সাথে তর্কে জিততে পারবেন না। আমি আর কথা বাড়ালাম না। খাবারের অর্ডার দিয়ে চুপচাপ বসে রইলাম। সামিয়া একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি অস্বস্তিতে ঘামতে শুরু করলাম। এভাবে তাকিয়ে আছো কেন? কোনো ভুল করেছি?
না, ভুল করেননি। আসলে আপনি মানুষটা বেশ ইন্টারেস্টিং। কাল ধাক্কা লাগার পর যেভাবে ভয় পাচ্ছিলেন, মনে হচ্ছিল আমি বুঝি আপনাকে খেয়ে ফেলবো। আচ্ছা, আমি কি সত্যিই খুব ভয়ঙ্কর? না, ভয়ঙ্কর কেন হবে? তুমি অনেক সুন্দরী, আর সুন্দরী মেয়েদের একটু রাগ থাকবেই, এটাই স্বাভাবিক। কথাটি বলার পর আমি নিজেই নিজের জিভ কাটলাম। ছি, এ কি বললাম আমি? সামিয়া আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। কিছুক্ষণ একদম চুপচাপ, তারপর হঠাৎ ও সশব্দে হেসে উঠল। বাহ, আরিয়ান সাহেবের সাহস তো বাড়ছে দেখছি। কলেজের দ্বিতীয় দিনেই ম্যামের মেয়েকে ফ্ল্যাট করছেন। জানেন এটা নীলু ম্যাম জানলে আপনার কি অবস্থা হবে? সরি, আসলে কথাটা এমনিতেই মুখ দিয়ে বেরিয়ে গেছে। প্লিজ ম্যামকে বলো না। ম্যামকে বলবো কি না সেটা নির্ভর করছে একটা শর্তের উপর। আচ্ছা আরিয়ান, আপনি কি রিলেশনশিপে আছেন? মানে কোনো গার্লফ্রেন্ড? আমি? ধুর না, আমাকে কে পছন্দ করবে? আমি তো একদম সাদামাটা একটা ছেলে। কেন বলো তো? কারণ আমি চাই না আমার ফিউচার প্রজেক্টে অন্য কারো হস্তক্ষেপ থাকুক। ফিউচার প্রজেক্ট? তার মানে কি? মানে সময় হলেই বুঝবেন। এই নিন, খাবার চলে এসেছে, এখন খাওয়া শুরু করুন। বিরিয়ানি খেতে খেতে দেখলাম সামিয়া ওর চামচ দিয়ে আমার প্লেট থেকে একটা আলু তুলে নিল। ওর এই সহজ ব্যবহার আর রোমান্টিক ভঙ্গি আমাকে পাগল করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না ও কি সত্যিই আমাকে পছন্দ করছে, নাকি অন্য কোনো রহস্য আছে এর পেছনে। খাওয়া শেষ করে যখন আমরা ক্যান্টিন থেকে বের হচ্ছি, ঠিক তখনই সামনে নীলু ম্যামকে দেখলাম। আমার কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। ম্যাম আমাদের একসাথে দেখে থমকে দাঁড়ালেন। সামিয়া, তুমি এখানে? আর ওর সাথে? আমার পা কাঁপতে শুরু করলো। এখন কি তবে ম্যামের কাছে আমার সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে? সামিয়া কি বলবে এখন? হ্যাঁ মাম্মি, আরিয়ান খুব ভালো নোটস করে। আমি ওর কাছ থেকে কালকের লেকচারটা বুঝে নিচ্ছিলাম। ও না থাকলে আজ আমি ক্লাসে খুব সমস্যায় পড়তাম। তাই? আরিয়ান, তুমি পড়াশোনায় ভালো শুনেছি, কিন্তু খেয়াল রেখো ক্লাসের বাইরের কাজ যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটায়। সামিয়াকে হেল্প করছো করো, কিন্তু ও যেন গোল্লায় না যায়। জি ম্যাম, অবশ্যই। আমি শুধু ওকে নোটস দিচ্ছিলাম। নীলু ম্যাম চলে যেতেই সামিয়া আমার কাঁধে হালকা একটা ধাক্কা দিল। দেখলেন তো আমি কত ভালো মিথ্যে বলতে পারি। শুধু আপনার জন্যে আমাকে আজ মিথ্যে বলতে হলো। এখন কিন্তু আপনি আমার কাছে আরও ঋণী হয়ে গেলেন। আমি তো ভয়ে শেষ। তুমি কিন্তু খুব রিস্ক নিচ্ছ সামিয়া। ম্যাম যদি একবার সত্যিটা জানতে পারেন। প্রেমের জন্য একটু রিস্ক তো নিতেই হয় আরিয়ান। কাল বিকেল 5টায় কলেজের লেকের পাড়ে চলে আসবেন। আর শোনেন, নীল শার্ট পরে আসবেন, ওটা আপনাকে বেশি মানাবে। আমি আপনার জন্য অপেক্ষা করব। সামিয়া চলে গেল, কিন্তু আমাকে একরাশ ঘোর আর উত্তেজনার মধ্যে ফেলে রেখে। ও কি প্রেম শব্দটি ব্যবহার করলো? ম্যামের মেয়ে কি সত্যিই আমার প্রেমে পড়েছে, নাকি এটা কোনো বিশাল বড় নাটকের শুরু? সারাটা রাত আমি লেকের পাড়ের সেই দেখা করার কথা ভেবে কাটিয়ে দিলাম। সামিয়া কি আসলেই প্রেম শব্দটা উচ্চারণ করেছে, নাকি ওটা আমার কানের ভুল ছিল? নীলু ম্যামের মতো একজন কড়া মানুষের মেয়ে যে এতখানি চঞ্চল আর রোমান্টিক হতে পারে, সেটা কল্পনা করাও কঠিন। পরদিন বিকেল 5টা বাজার 10 মিনিট আগেই আমি কলেজের লেকের পাড়ে পৌঁছে গেলাম। সামিয়ার কথা মতো নীল শার্টটাই পরেছি। হাতে একটা গোলাপ নেব কিনা অনেকক্ষণ ভেবেও শেষমেশ সাহস হলো না। যদি ও রাগ করে। লেকের পাড়ের বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আমি ঘড়ি দেখছিলাম। ঠিক 5টা বাজার সাথে সাথে একটা রিক্সা এসে থামল। রিক্সা থেকে নামলো সামিয়া। পরনে সাদা রঙের একটা সালোয়ার কামিজ, ওড়নাটা কাঁধে পিন করা। বাতাসের ঝাপটায় ওর কয়েক গাছের চুল চোখের ওপর এসে পড়ছে। সত্যি বলছি, ওকে দেখার পর আমার মনে হলো নীল শার্ট পরাটা সার্থক হয়েছে। বাহ, কথা রেখেছেন দেখছি। আর নীল রঙে আপনাকে তো বেশ লাগছে, একদম রাজপুত্রের মতো। ধন্যবাদ। তুমিও। মানে তোমাকে আজ অনেক সুন্দর লাগছে সামিয়া। শুধু আজ সুন্দর লাগছে, অন্যদিন লাগে না? না না,
আমি তা বোঝাতে চাইনি। আসলে তুমি সবসময় সুন্দর, কিন্তু আজ কেমন যেন অন্যরকম লাগছে। থাক, আর তেল দিতে হবে না। চলুন একটু হাঁটি। এই লেকের পাড়টা বিকালের দিকে বেশ নিরিবিলি থাকে। আমরা পাশাপাশি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না, শুধু ঘাসের ওপর আমাদের পায়ের শব্দ আর দূর থেকে ভেসে আসা পাখির কিচিরমিচির। নীরবতা ভাঙল সামিয়া। আরিয়ান, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? সত্যি করে বলবেন কিন্তু। আমি একটু থমকে গেলাম, তারপর মাথা নেড়ে বললাম, না সামিয়া, ওসব করার মতো সময় বা সুযোগ কোনোটাই আমার হয়নি। পড়াশোনা আর ক্যারিয়ার নিয়েই সবসময় ভেবেছি। আপনার মতো ভালো ছেলেদের এটাই সমস্যা। জীবনটাকে শুধু বইয়ের পাতায় আটকে রাখেন। কিন্তু জানেন তো, জীবনের সবথেকে বড় শিক্ষাগুলো বইয়ের বাইরে পাওয়া যায়। তুমি কি কোনো শিক্ষার কথা বলছো? আমি বলছি হৃদয়ের শিক্ষার কথা। আরিয়ান, প্রথম দিন যখন করিডোরে আপনার সাথে ধাক্কা লেগেছিল, আমি খুব রেগে গিয়েছিলাম সত্যি। কিন্তু যখন আপনার চোখের দিকে তাকালাম, দেখলাম সেখানে কোনো অসভ্যতা নেই, আছে এক অদ্ভুত সারল্য। আর ওই সারল্যটাই আমাকে টেনেছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার বুকটা তখন ধড়ফড় করছে। সামিয়া কি তবে সরাসরি প্রস্তাব দিচ্ছে? আপনি হয়তো ভাবছেন আমি ম্যামের মেয়ে বলে খুব জেদি বা অহংকারী। আসলে ম্যাম বাসায় অনেক কড়া শাসন করেন। আমার কোনো বন্ধু নেই, কারোর সাথে প্রাণ খুলে কথা বলতে পারি না। সবাই ম্যামের মেয়ে বলে ভয় পায়। কিন্তু আপনি আমাকে অন্য চোখে দেখেছেন। সামিয়া, আমি আসলে তোমাকে খুব সম্মান করি, কিন্তু তুমি যা ভাবছো সেটা কি সম্ভব? নীলু ম্যাম যদি জানতে পারেন আমি ওনার মেয়ের সাথে, মানে উনি আমাকে কলেজ থেকে বের করে দেবেন। সামিয়া আমার হাতটা আলতো করে ধরে রাখলো। মাম্মির কথা পরে ভাবা যাবে, আপাতত আমার কথা ভাবুন। আরিয়ান, আমি চাই আমাদের এই বন্ধুত্বটা আরও গভীর হোক। আমি চাই আপনি আমার পাশে থাকুন, আমার একঘেয়ে জীবনে একটু রং নিয়ে আসুন। আপনি কি পারবেন আমার এই রোম্যান্টিক আবদারটা রাখতে? সামিয়ার হাতের স্পর্শে আমার পুরো শরীরে যেন একটা বৈদ্যুতিক ঢেউ খেলে গেল। ওর নরম হাতটা আমার হাতের মুঠোয়। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমি চেষ্টা করব সামিয়া, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। যদি কখনো বিপদে পড়ে তুমি আমার হাত ছাড়বে না তো? ম্যামের মেয়ে একবার যার হাত ধরে তাকে আর সহজে ছাড়ে না আরিয়ান। তবে হ্যাঁ, রোম্যান্টিক বউ হিসেবে আমাকে পাওয়া কিন্তু অত সহজ নয়। অনেক পরীক্ষা দিতে হবে আপনাকে। বউ? সামিয়া তো দেখি অনেক দূর পর্যন্ত ভেবে রেখেছে। ওর এই চটপটে কথা আর সাহসী ভঙ্গি আমাকে মুগ্ধ করে ফেলল। আমরা আরও কিছুক্ষণ লেকের পাড়ে বসে গল্প করলাম। ও ওর ছোটবেলার কথা বলল, ম্যামের কড়া শাসনের গল্প শোনালো। সন্ধ্যা হয়ে আসছিল। আমি ওকে রিকশায় তুলে দিতে গেলাম। রিকশায় ওঠার সময় সামিয়া ফিসফিস করে বলল, কাল কিন্তু কলেজে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ম্যামের ক্লাসে একটু সাবধানে থাকবেন কিন্তু। সারপ্রাইজ? ম্যামের ক্লাসে? আমার ভয় আবার চাড়া দিয়ে উঠল। সামিয়া কি এবার ক্লাসের মধ্যেই কোনো কাণ্ড করে বসবে? সারা রাত সামিয়ার সেই সারপ্রাইজ আর রোমান্টিক বউ হওয়ার ইঙ্গিতটা নিয়ে ভেবে অস্থির ছিলাম। একদিকে একরাশ রোমাঞ্চ, অন্যদিকে নীলু ম্যামের কঠোর চাহনি। দুটোর মাঝখানে পড়ে আমার অবস্থা ত্রাহি মধুসূদন। সকালে কলেজে ঢোকার পর থেকেই মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবেই। ক্লাসে গিয়ে নিজের ছিটে বসলাম। কিছুক্ষণ পরেই নীলু ম্যাম ঢুকলেন। ওনার গাম্ভীর্য আজ যেন একটু বেশি। পেছনে পেছনে সামিয়া ঢুকল। আজ ওর চোখে মুখে এক অদ্ভুত জয়ের হাসি। ও আমার দিকে একবার আর চোখে তাকিয়ে ওর সিটে গিয়ে বসল। গত ক্লাসে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আজ আমি সেটা চেক করব। আর হ্যাঁ, আমি এক একজনকে ডেকে বোর্ডে একটা ম্যাথ সলভ করতে দেব। যারা পারবে না তাদের জন্য কিন্তু বিশেষ পুরস্কার আছে। আমার বুকের ধরফরানি বেড়ে গেল। নীলু ম্যামের পুরস্কার মানেই হলো ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকা অথবা লাইব্রেরিতে গিয়ে 10টা বড় বড় চ্যাপ্টার সামারি করা। ম্যাম একে একে ডাকতে শুরু করলেন। আরিয়ান, তুমি বোর্ডে এসো, এই প্রবলেমটা সলভ করো।
আমি ধীর পায়ে বোর্ডের দিকে গেলাম। ম্যাম যে ম্যাথটা দিয়েছেন সেটা বেশ জটিল। আমি চক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, মাথায় কিছুই ঢুকছে না। ঠিক তখনই দেখলাম সামনের বেঞ্চে বসা সামিয়া তার খাতাটা একটু উঁচু করে ধরেছে। ও আগে থেকে সেটা সলভ করে রেখেছে। মনে মনে বললাম, ওহ খোদা, ও তো আমাকে হেল্প করছে, কিন্তু ম্যাম যদি দেখে ফেলেন। আমি দ্রুত সামিয়ার খাতা থেকে স্টেপগুলো দেখে বোর্ডে লিখতে শুরু করলাম। অঙ্কটা শেষ করে আমি যখন ম্যামের দিকে তাকালাম, দেখলাম ম্যাম খুব সূক্ষ্মভাবে আমাকে পর্যবেক্ষণ করছেন। বাহ, বেশ ভালো। কিন্তু আরিয়ান, এই ম্যাথটা তো আমি ক্লাসে করাইনি। এটা তো অনেক অ্যাডভান্সড ম্যাথ। তুমি এটা কোথায় শিখলে? জি ম্যাম, আসলে আমি বাসায় একটু প্র্যাকটিস করেছিলাম তো, তাই। ভালো, বসো। সামিয়া, তুমি এবার বোর্ডে এসো। সামিয়া বোর্ডে গেল। ও এমনভাবে অঙ্কটা করলো যেন ও কিছুই জানে না, মাঝপথে আটকে গেল। ম্যাম ওকে বকা দিতে শুরু করলেন। আমার খুব খারাপ লাগছিল, কারণ ও আমাকে বাঁচাতে গিয়ে নিজে ফেঁসে যাচ্ছে। সামিয়া, তোমার পড়াশোনার এই দশা কেন? আরিয়ান যদি পারে, তুমি কেন পারবে না? আজ ছুটির পর তুমি আরিয়ানকে নিয়ে লাইব্রেরিতে বসবে। আরিয়ান তোমাকে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেবে। এটা আমার অর্ডার। আমি তো মেরে গেলাম। ম্যাম নিজেই আমাদের একসাথে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছেন। সামিয়া আমার দিকে তাকিয়ে একটা বিজয়ী হাসি দিল আর ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলল, সারপ্রাইজ। ছুটির পর লাইব্রেরি একদম কোণের একটা টেবিলে আমরা বসলাম। লাইব্রেরিয়ান ওপাশে ঘুমাচ্ছেন, চারপাশ একদম নিস্তব্ধ। আমি বই খুলে সামিয়াকে বোঝাতে শুরু করলাম। সামিয়া বইয়ের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি হলো আরিয়ান সাহেব, অঙ্ক বোঝাচ্ছেন নাকি কাঁপছেন? আপনার হাত তো এখনো কাঁপছে। সামিয়া, তুমি এটা কি করলে? ম্যামের সামনে ইচ্ছা করেই ভুল করলে কেন? যদি উনি সন্দেহ করতেন। সামিয়া আমার হাত থেকে কলমটা কেড়ে নেয়। সন্দেহ তো মাম্মি অলরেডি করছে, কিন্তু উনি ভাবছেন আপনি একজন ভালো ছাত্র যে ওনার মেয়েকে পড়াশোনায় সাহায্য করতে পারে। আর এই সুযোগেই তো আমরা নির্ঝঞ্ঝাটে প্রেম করতে পারবো। বুদ্ধিটা কেমন? তুমি সত্যি অসাধ্য সাধন করতে পারো, কিন্তু এভাবে কতদিন লুকোচুরি চলবে? আরিয়ান, আমি চাই না এটা সারা জীবন লুকোচুরি থাকুক। আমি চাই মাম্মি একদিন নিজে থেকে আপনাকে মেনে নিক। তবে তার আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমার পছন্দ ভুল নয়। আপনি কি পারবেন আমার জন্য নিজেকে সেরা হিসেবে গড়ে তুলতে? আমি সামিয়ার চোখের দিকে তাকালাম। সেখানে আজ কোনো দুষ্টুমি ছিল না, ছিল একরাশ বিশ্বাস। আমি ওর হাতের ওপর হাত রাখলাম। তোমার জন্য আমি সব পারি সামিয়া। তুমি পাশে থাকলে আমি আকাশও ছুঁতে পারি। তাহলে আজ থেকে আপনি শুধু আমার টিউটর নন, আপনি আমার হবু বর হিসেবে প্রমোশন পেলেন। তবে সাবধান, ম্যামের সামনে কিন্তু ওই টিচার স্টুডেন্ট নাটকটাই চালিয়ে যেতে হবে। ঠিক তখনই লাইব্রেরির দরজার কাছে কারো পায়ের শব্দ শোনা গেল। আমরা দ্রুত হাত সরিয়ে নিলাম। তাকিয়ে দেখি নীলু ম্যাম দরজায় দাঁড়িয়ে আমাদের দিকেই তাকাচ্ছেন। ওনার হাতে একটা টিফিন বক্স। পড়াশোনা কত দূর? অনেকক্ষণ তো হলো। সামিয়া, তোমার জন্য আর আরিয়ানের জন্য কিছু নাস্তা এনেছিলাম, খেয়ে নাও। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ম্যাম কি আমাদের হাত ধরা দেখে ফেলেছেন? ওনার গলার স্বর কেমন যেন একটু অন্যরকম শোনালো। নীলু ম্যামের হাতে টিফিন বক্স দেখে আমার আত্মারাম খাঁচা হওয়ার দশা। ম্যামের গলার স্বরটা কি একটু বেশি নরম ছিল, নাকি এটা কোনো বড় ঝড়ের আগের নিস্তব্ধতা? সামিয়া অবশ্য একদম স্বাভাবিক। ও যেন আগে থেকেই জানতো এমন কিছু হতে পারে। ওহ মাম্মি, তুমি একদম ঠিক সময়ে এসেছো। আরিয়ান আমাকে এত কঠিনভাবে অঙ্কগুলো বোঝাচ্ছিল যে আমার পেটে খিদে লেগে গিয়েছিল। দেখি কি এনেছো। তোর পছন্দের স্যান্ডউইচ আর কিছু ফল। আরিয়ান, তুমিও নাও। তুমি যে ধৈর্য ধরে ওকে বোঝাচ্ছ, তার জন্য এটুকু আপ্যায়ন তো করাই যায়। না ম্যাম, তার দরকার ছিল না। এটা তো আমার দায়িত্ব। দায়িত্ব অনেক বড় একটা শব্দ আরিয়ান। সবাই সব দায়িত্ব পালন করতে পারে না। পড়াশোনার দায়িত্ব নেওয়া এক জিনিস, আর কারো জীবনের দায়িত্ব নেওয়া অন্য জিনিস। যাই হোক, তোমরা খেয়ে নাও, আমি স্টাফ রুমে আছি। ম্যাম চলে যেতেই আমি চেয়ারে
ধপাস করে বসে পড়লাম। কপালে জমে থাকা ঘামটা হাত দিয়ে মুছলাম। সামিয়া, ম্যাম কি আমাদের সন্দেহ করছেন? ওনার কথাগুলো কেমন যেন রহস্যময় মনে হলো। কারো জীবনের দায়িত্ব নেওয়া, এই কথাটার মানে কি? মাম্মি তো এমনিতেই একটু ফিলোসফিক্যাল কথা বলে, তবে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আর শোনো, এখন থেকে আমাদের মিশনের নাম মিশন নীলু ম্যাম। আমরা পড়াশোনায় এত ভালো করব যে উনি নিজেই আমাদের উপর খুশি হয়ে যাবেন। এর পরের কয়েক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। আমাদের রুটিন হয়ে দাঁড়িয়েছিল সকালে কলেজ, বিকেলে লাইব্রেরি আর রাতে ফোনের দীর্ঘ আলাপ। সামিয়ার রোমান্টিক দিকটা দিন দিন আরও প্রকাশ পাচ্ছিল। ও মাঝে মধ্যেই আমার বইয়ের ভেতরে চিরকুট লিখে রাখত। কখনো আবার আমার টিফিন বক্সে নিজের হাতের বানানো কেক ভরে দিত। একদিন কলেজের বার্ষিক ফাংশন ছিল। সামিয়া নীল শাড়ি পরে এসেছে। ওকে নীল শাড়িতে দেখে আমি তো থমকে গেলাম। ও আমার কাছে এসে চুপি চুপি বলল, আরিয়ান, আজ কিন্তু একটা বিশেষ দিন। আজ আমি মাম্মির সাথে তোমার ব্যাপারে সরাসরি কথা বলবো। পাগল হয়েছ? এখনই? হাতে তো এখনও ফাইনাল পরীক্ষার সময় আছে। রেজাল্ট ভালো না হলে ম্যাম আমাদের মেরেই ফেলবেন। আরে না, আমি ওভাবে বলবো না। আমি শুধু একটা ইঙ্গিত দেব। তুমি শুধু আজ বিকালে আমাদের বাসায় এসো। মাম্মি তোমাকে ইনভাইট করেছে নোটসগুলো দেওয়ার জন্য। ভয়ে ভয়ে বিকেলে সামিয়াদের বাসায় গেলাম। নীলু ম্যামের ড্রয়িং রুমে বসে আমি আর সামিয়া পড়ার ভান করছি। ম্যাম চা নিয়ে এলেন। আরিয়ান, তোমাদের দুজনের রেজাল্টই খুব ভালো হয়েছে টেস্ট পরীক্ষায়। আমি খুব খুশি। বিশেষ করে সামিয়ার এই পরিবর্তন আমাকে অবাক করেছে। ও আগে পড়াশোনায় একদম মন দিত না। সেটা তো আরিয়ানের জন্যেই মাম্মি। ও না থাকলে হয়তো আমি পাসই করতে পারতাম না। আচ্ছা মাম্মি, আমার মতো এই অগোছালো মেয়েটাকে যদি কেউ গুছিয়ে দেওয়ার দায়িত্ব নেয়, তুমি কি তাকে রিওয়ার্ড দেবে না? নীলু ম্যাম সামিয়ার চোখের দিকে তাকিয়ে একটু হাসলেন। আমি জানি তুই কি বলতে চাইছিস সামিয়া। আমি তো অন্ধ নই। তোদের কলেজের করিডোর, লাইব্রেরি আর এই ড্রয়িং রুমের পড়াশোনা সবই আমি খেয়াল করেছি। আমার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। ম্যাম সব জানেন? তাহলে উনি এতদিন কিছু বলেননি কেন? আরিয়ান, আমি সামিয়ার মা হওয়ার আগে একজন শিক্ষক। আমি চেয়েছিলাম আমার মেয়ে এমন কাউকে বেছে নিক যে ওকে শাসন নয়, বরং সঠিক পথ দেখাতে পারবে। তোমার মধ্যে আমি সেই ধৈর্যটা দেখেছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ম্যাম? তোমাদের এই সম্পর্কের পূর্ণতা তখনই পাবে যখন তোমরা দুজনে নিজের পায়ে দাঁড়াবে। ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে। তবেই আমি তোমাদের বিয়ের কথা ভাবব। তার আগে কোনো প্রেম ঘোরাঘুরি চলবে না। রাজি? আমি রাজি মাম্মি। আমি প্রমিস করছি আমরা দুজনেই সেরা রেজাল্ট করব। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে সব কিছু এত সুন্দরভাবে মিটে যাবে। সামিয়া ম্যামের কোল থেকে উকি দিয়ে আমার দিকে তাকিয়ে চোখ টিপল। ওর সেই রোমান্টিক বউ হওয়ার স্বপ্নটা যেন এখন স্রেফ সময়ের ব্যাপার, তা বুঝতে আর বাকি রইল না। ম্যামের মেয়ে যখন রোমান্টিক বউ হওয়ার দায়িত্ব নেয়, তখন কঠিন জীবনটাও যেন নীল শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা এক অদ্ভুত সুন্দর কবিতা হয়ে যায়। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।